দর্শক শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিনিধি স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি মাহবুব চান্দু। বেশ কিছুদিন পর রোজা এবং ঈদের পরে বসেছি সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান নিয়ে। আপনারা জানেন যে রোজার মধ্যে অনিয়মিতভাবে কয়েকটি প্রোগ্রাম করেছিলাম, নোটিশ দিয়ে বন্ধ রেখেছিলাম লকডাউনের কারণে। অতিথিদের আসা যাওয়ার সমস্যা হচ্ছিল, যার কারণে আমাদের নিয়মিত টকশো মুক্ত কথা বা সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটি বন্ধ ছিল। আজকে প্রথম ঈদ উত্তর আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাহবুব চান্দু। আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক মেহেরপুরের আমিরুল ইসলাম ওয়ালডাম, যিনি ইত্তেফাকের গাংনী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন, একই সাথে গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। কথা বলবো আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে। আপনারা জানেন মেহেরপুর প্রতিদিনে কয়েকদিন আগে আমরা একটি নিউজ করেছিলাম, জেলা প্রশাসনে চাকরি করা একজন ট্রেজারির স্ট্যাম্প নিয়ে একটা বড় চালান মেহেরপুরে এসেছিল, যেটার সাথে ওনার সংযুক্ত ছিল রফিকুল ইসলাম, যাকে ইতোমধ্যেই জেলা প্রশাসক সাহেব সাময়িক বরখাস্ত করেছেন। এই স্ট্যাম্প জালিয়াতির সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে মেহেরপুর প্রতিদিন একটি বড় অনুসন্ধানী রিপোর্ট করে এবং অন্যান্য জাতীয় পত্রিকাতেও বিষয়টি খবরটা পরিবেশিত হয়। কথা বলবো সেই জালিয়াতি স্ট্যাম্প চক্রকে নিয়ে। কথা বলবো সাম্প্রতিক সময়ে মেহেরপুরের একজন আওয়ামী লীগের একটি, যদিও এই সংগঠনগুলো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন বলা যায় না, সৈনিক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের এই সোহেল রানা নামের একটা ছেলে, যে মাদক ব্যবসার সাথে যুক্ত। ফরিদপুরের ভাঙা উপজেলায় তাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাকে নানানভাবে সেখানে নির্যাতন করা হয়েছে এই মাদক ব্যবসায় ধরা পড়ার পর। কথা বলবো সোহেল রানার উত্থান নিয়ে। কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আজকে আমরা যখন এখানে বসে কথা বলছি তখন মেহেরপুরের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত দিনে এবং আজকে 2 দিনে মোট 18 জন পজিটিভ করোনা পেশেন্ট শনাক্ত হয়েছেন। তার মধ্যে গতকালকে মাত্র 4 জন, আর বাকিটা হচ্ছে আজকের 14 জন। এই যে এই পরিস্থিতিতে আমার আপনার করণীয় কি? স্বাস্থ্য বিভাগ কি ভাবছে? বর্তমান অবস্থায় এই ভয়াবহতা যদি ভারতের ভেরিয়েন্ট আমরা ধরে ফেলি তাহলে আমাদের পরিণতি কি হবে? আমরা পার্শ্বের রাষ্ট্র ভারতের পরিস্থিতি জানি। সমস্ত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হচ্ছে, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমিরুল ইসলাম আলম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যদি আসলে হিসাবটা এভাবে করি, যে আমরা একটু করোনা পরিস্থিতি নিয়েই মূলত আজকে আমি আলোচনাটা শুরু করি। করোনা পরিস্থিতি আজকে যেটা আমি আলোচনার প্রারম্ভিকভাবে বলছিলাম, যে 18 জন আজকের পেশেন্ট, 18 জন। তার মধ্যে 3 জন হচ্ছে সদরের, 7 জন হচ্ছে গাংনীর এবং মুজিবনগরের 8 জন। এইটা একটা ভয়াবহ পরিস্থিতি, যা আমার পূর্বে এই ধরনের সংখ্যায় মেহেরপুরে পজিটিভ রোগী শনাক্ত হয়নি। প্রশ্ন হচ্ছে যে এই ইয়েতে আপনি জানেন যে আমাদের এই বছরের হিসাব যদি আপনাকে আমি দিই, জানুয়ারি মাসে আমার পেশেন্ট ছিল মাত্র 16 জন মেহেরপুরে, ফেব্রুয়ারি মাসে সেটার সংখ্যা ছিল 1 জন, এবং মার্চের 13 তারিখ পর্যন্ত শূন্য ছিল। 14 তারিখে আমার করোনা পেশেন্ট ধরা পড়লো, আমার দ্বিতীয় ঢেউ যেটাকে আমরা বলছি। এই 14 তারিখ থেকে আজকে পর্যন্ত 69 দিনে মেহেরপুরের মোট করোনা পেশেন্ট 209 জন। ভয়াবহ পরিস্থিতি, এটা অনেক সংখ্যা। এবং আপনাকে যদি আমি 1 সপ্তাহের একটা হিসাব দিই, 1 সপ্তাহের হিসাবটা হচ্ছে আসলে দেখেন এমন, যে 16 তারিখে আক্রান্তের সংখ্যা ছিল 4, 17 তারিখের সংখ্যা ছিল 7, 18 তারিখে 3, 19 তারিখে 5, 20 তারিখে 6, 21 তারিখে 4, এবং গতকাল এবং আজকে এই 2 দিন মিলিয়ে 18। মোট সংখ্যা দাঁড়ালো 47।
আমার 7 দিনে 7 দিনে করোনা পেশেন্ট হলো, 1 সপ্তাহ ইয়েতে 47 জন। কিভাবে মেহেরপুরের করোনা পরিস্থিতি ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। এটা আমরা জানি, আপনারা সবাই জানেন, 2020 সালের মার্চ মাসে 17 তারিখে করোনা বাংলাদেশে আমরা এটাকে আইডেন্টিফাই করি। পরবর্তীতে বিভিন্ন সময়ে করোনা ঢেউ, প্রথম ঢেউ চলে গেছে। আমরা জানি যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের যে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম ছিল। জি। পরবর্তীতে আমরা যখন এটাকে একটু ছাড় দিয়ে চলতে চেষ্টা করলাম, স্বাস্থ্যবিধি না মেনে, আমাদের সরকারি বিধিনিষেধ যেটা ছিল, সামাজিক দূরত্ব না মেনে, মাস্ক ব্যবহার না করে, তাতে পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যে আমরা ভাবতেই পারি না যে বাংলাদেশে আবারও করোনার দ্বিতীয় ঢেউ ফিরে আসবে এবং এটা মহামারী আকার ধারণ করবে। আমরা দেখলাম যে 2020 সালের দিকে করোনার প্রতিদিনের যে সংখ্যা, মৃতের সংখ্যা, সেখানে শনাক্ত 3000, 4000 এরকম ছিল, কিন্তু মৃতের সংখ্যা ছিল, আমরা যদি গড় বলি তাহলে 30-এর ঘরে বা 40-এর ঘরে, কখনো কখনো 40-এর ঘরে পৌঁছেছিল। আমরা এই 2021 সালের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আমরা দেখলাম যে আইসিডিডিআর এটা বলছে যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রোগী আমরা এই ইয়েতে পেলাম, আর কি মে মাসে পেলাম, জি, যেটা সংখ্যা ছিল 112 জন। এটা একেবারে সর্বোচ্চ আমাদের বাংলাদেশে, এটা আমরা কল্পনাও করতে পারিনি যে, এবং আক্রান্তের সংখ্যা, নমুনা দেওয়ার সংখ্যা 6000, 7000, 8000 পর্যন্ত ছিল। মানে আপনি মৃতের সংখ্যা বলছেন? মৃতের সংখ্যা 112 জন মৃতের সংখ্যা ছিল। এইটা আমাদের জন্য একটা ভয়াবহ, মানে আমরা ভাবতে পারি যে আমাদের, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একসময় বলাই হলো যে যে হারে রোগী বাড়তে শুরু করেছে, যে হারে মৃতের সংখ্যা বাড়ছে, সারা বাংলাদেশের ঢাকা শহরকেও যদি হাসপাতাল বানিয়ে ফেলা হয়, তা রোগীর আর জায়গা সংকলন হবে না। মন্ত্রী তাই বলছিলেন। তো পরবর্তীতে এটা আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের বিশেষ করে স্বাস্থ্য কেন্দ্রগুলো, আমাদের ডাক্তার সাহেবরা, আমাদের বিভিন্ন এনজিও এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় লকডাউন দিয়ে বা স্বাস্থ্যবিধি মানার জন্য তারা রাস্তাতে বিভিন্ন রকম প্রচারণা চালিয়েছেন, এবং আমাদের মেহেরপুর গাংনীতেও সেটা হয়েছে। তো এইটা আমাদের জন্য মনে হয়েছে যে এটা একেবারেই লৌকিকতা। এটা আমরা গত পরশুদিনও দেখলাম আমরা ফেসবুকে, যে বাইরে যারা হাজার হাজার মানুষ লঞ্চে ওঠানামা করছে, বাসে ওঠানামা করছে, হাট বাজারে চলাফেরা করছে, তাদের মুখে 90 জনেরই মাস্ক ব্যবহার নাই। তারা সামাজিক বিধি তারা মানছে, সামাজিক দূরত্ব মানছে না। আর যেখানে দেখলাম পুলিশ কয়েকটি প্রাইভেট গাড়ির থেকে সুন্দরী মেয়েদেরকে বের করে বলে, আপনার মুখে মাস্ক নেই কেন? মানে এটা আসলে মানে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জনগণের কাছে। সেক্ষেত্রে আর বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, রিক্সা, মোটে মজুর যারা, তাদেরকে লকডাউন দিয়ে আমরা ধরেই নিয়েছি যে লকডাউনটা আমাদের দেশে সেইভাবে কার্যকরী হয়নি। যদিও এটা একটা শক্ত অবস্থান মন্ত্রী মহোদয় ঘোষণা করেছিলেন যে আমরা এটা এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা একটা শক্ত ভূমিকা নেব। পরবর্তীতে আমরা দেখলাম যে 16 তারিখের পরে 17 থেকে যে 1 সপ্তাহ লকডাউন দেওয়া হলো, সেখানে বলা হচ্ছিল মন্ত্রণালয় থেকে যে পুলিশ প্রশাসনকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে যাতে লকডাউনটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়। বলা হচ্ছে কঠিন লকডাউন করা হবে, কিন্তু সেক্ষেত্রেও দেখলাম যে এটা মানে সেই ছেড়ে দিয়ে ধরার মতো একটা অবস্থা আর কি। তো এটা মানুষের কাছে একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখলাম বিভিন্ন সময়, বিশেষ করে আমাদের রাজধানী কেন্দ্রিক যে সংবাদকর্মীরা, তারা যখন বিভিন্ন রিক্সাওয়ালা, বিভিন্ন শ্রমজীবীর কাছে এই লকডাউন নিয়ে সাক্ষাৎকার নিচ্ছেন, তাদের আলাপচারিতায় জানা গেছে যে এই লকডাউনটা কেন হচ্ছে বা এটার উপকারিতা কি, এইটা তারা জানেও না, বোঝেও না। তো সেক্ষেত্রে তারপরেও আমরা চাই যে বাংলাদেশ সরকারের যে উদ্যোগ, অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশের মানে করোনা পরিস্থিতি, করোনা মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম, তারপরেও আমরা এতে তুষ্ট থাকবো না। আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলার কারণে ইতিমধ্যেই প্রথম ডোজ, দ্বিতীয় ডোজও অনেক টিকা দেওয়া হয়েছে, বিশেষ করে 40 ঊর্ধ্ব বয়স্ক মানুষের ভিতরে। তো সেক্ষেত্রে আমরা চাই যে দ্বিতীয় ডোজ দেওয়া অনেকেরই হয়নি এখনও। তো পরবর্তীতে আমরা দেখলাম যে ভারত থেকে মানে ভ্যাকসিন আর সেইভাবে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে চীন থেকে আমদানি করার একটা
চিন্তাভাবনা করেছেন সরকার, ইতিমধ্যেই এক চ্যানেল এসেছে। তা আমরা চাই যে সরকার ভ্যাকসিন বিভিন্ন দেশ থেকে এটা মানে আমাদের চাহিদা মোতাবেক ভ্যাকসিনটা যেন সরবরাহ করতে পারে, সেদিকে তারা লক্ষ্য দেবেন। আর আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ, শহরের অঞ্চলের মানুষটা অনেকটাই সচেতন, তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে শহরের মানুষের, গ্রামের মানুষের অনেকটাই এটা নাই। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই করোনা পরিস্থিতি মোকাবেলার কারণে সরকারের যে বিভিন্ন হ্যান্ডস আছে, পুলিশ প্রশাসন রয়েছেন, স্বাস্থ্য বিভাগ রয়েছেন, বিভিন্ন এনজিও ফোরাম রয়েছেন, তারা আরেকটু যদি যত্নবান হতেন বা আরেকটু যদি তারা সিনসিয়ার হতেন যে এই করোনা পরিস্থিতির এটা প্রচারণা করার ক্ষেত্রে, এবং সেটি মানুষকে একেবারেই মানে আমরা দেখছি যে দুজনকে ছেড়ে দেওয়া হচ্ছে, একজনকে ধরা হচ্ছে, এইরকম না। লকডাউনের ক্ষেত্রে যদি একটু চাপ সৃষ্টি করতেই হয় তাহলে সর্বক্ষেত্রে করা উচিত। আপনি যেটা বলছিলেন যে জনগণ সেভাবে সচেতন না। আচ্ছা, তাহলে এখানে কি আসলে জনগণ যাতে সচেতন হয় সেক্ষেত্রে যে সমস্ত স্টেক হোল্ডারদেরকে এখানে সম্পৃক্ত করা উচিত ছিল সেটা তো গভর্নমেন্ট করেনি। সেই কারণেই একটা ফাঁকফোকর রয়ে গেছে আর কি, যে কারণে আর আমাদের বাংলাদেশের বিশেষ করে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেভাবে মাঠে কাজ করছে না। এবং আপনারা জানেন যে সাধারণ রোগী যারা, তারাও যখন হাসপাতালে তাদের চিকিৎসার জন্য যাচ্ছে, সেখানে যদি ডাক্তার সাহেব বা নার্সটা বা স্টাফরা যদি শোনে যে তার কাশি আছে, বমি আছে, তার জ্বর আছে, সেক্ষেত্রে তাকে সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না, তাকে সেবা দেওয়া হচ্ছে না। তখন তারা সেই রোগী নিয়ে শহরে যাচ্ছে, অ্যাম্বুলেন্সেও পাচ্ছে না, শহরে যেয়ে তারা সিট পাচ্ছে না, তো একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছে আর কি। সে কারণে মানুষকে যদি এই প্রচারণার ক্ষেত্রে যদি একটু মানে যত্নবান হতো সরকার, তাহলে আমার মনে হয় এটা প্রতিরোধ করার জন্য বা এটার প্রভাব যে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতো। তো সেটি আমার মনে হচ্ছে যেন যে একটা দায় সারার মতো কাজ হচ্ছে লকডাউনের ক্ষেত্রেও, এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের যাদের মানে স্টেক হোল্ডার যারা ছিলেন, তারাও কেন জানে দায়িত্ব অবহেলা করছে। এখানে আরেকটু বলি, যদি আমি আপনাকে মেহেরপুরে আরেকটা তথ্য যদি আমি দিই, মেহেরপুর প্রায় 7 লক্ষ মানুষের বসবাস মেহেরপুর জেলায়। এখানে আমরা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পেরেছি মাত্র 19,561 জন। আমি আপনাকে যে পরিসংখ্যানটা দিচ্ছি এটা আমি ফার্স্ট ডোজের কথা 19,561 জন। এর সাথে আমি যখন এই তথ্যটা নিই তখন জাস্ট 2টা ভায়াল ছিল। এই 2টা ভায়ালে আপনার 20টা 20টা একটা ভায়ালে আপনার 10টা ডোজ থাকে। সেই ক্ষেত্রে আপনি দেখেন 71-81, তাহলে 19,581টা আমি এখানে এনশিওর করতে মাত্র। এবার আপনি দেখেন এখানে 7 লক্ষের মধ্যে 1000, সেখানে লক্ষের ধারে কাছেই যায়। আমি 20,000কেও দিতে পারি, প্রায় 20,000। এর একটিতে বা দ্বিতীয় ডোজ দিচ্ছি আমি 11,709 জনকে। অনেকে এখনো বাদ পড়ে গেছে, 11,000। আমি তো এই 19,581 জনকে তো আমি দ্বিতীয় ডোজ দিয়ে তো আমি এটা কমপ্লিট করব, আমি সেটাও করতে পারিনি এখনো। তাহলে আলটিমেট আমার এখানে মাত্র 11,709। আমি আজকে যখন সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বললাম তখন উনি আমাকে যেটা বলছেন, এই যে 11,709 জন, তখনও আমার কাছে জাস্ট ইয়েটা ছিল 2টা ভায়েল ছিল। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করলাম আজকে যে আপনার কি তাহলে আমার এই ভ্যাকসিনেশন কার্যক্রমই বন্ধ? উনি বললেন যে না, বন্ধ না, বন্ধ হয়ে গিয়েছিল। আমি করে ডিডি মহোদয়ের কাছ থেকে 1000 ডোজ আবার নিয়ে এসছি। সেই 1000 ডোজ চলছে, সম্ভবত আগামীকাল শেষ হয়ে যাবে। তাহলে আপনি যদি বলেন 11,709 জন, এখানে হবে যুক্ত হবে 12,709 জন। ঠিক আছে, তাহলে আমার এই প্রথম ডোজের এদেরকে আমি সেকেন্ড ডোজ দিয়ে আমি কমপ্লিট করতে পারলাম না, তারপরে আবার দ্বিতীয় ঢেউয়ের আবার এখন আপনার ভ্যাকসিনেশন ফার্স্ট ডোজের কার্যক্রমই বন্ধ। এখন আপনি কোন ডোজ দিবেন? আপনার তো যে অ্যাস্ট্রাজেনিকার আমি নিজেও অ্যাস্ট্রাজেনিকার টিকা নিয়েছি ফার্স্ট ডোজ, আমার তারিখ আছে 30শে মে। তা আমি সেকেন্ড ডোজ পাবো কিনা এখন আমি তো জিজ্ঞাসা করলাম যে সিভিল সার্জন মহোদয়কে যে আমার তো 30 তারিখে আপনার যে বক্তব্য আপনি বলছেন যে এই কয়টা ডোজ দিয়েছে, তো এর মধ্যে তো আমার এই 30 তারিখ পর্যন্ত তো আমি মনে হয় থাকবো না। তো এই বাস্তবতায় তাহলে আমাদের আসলে করণীয় কি? সেই মাস্কের উপরে নির্ভর করে নিজেদের সুরক্ষা
করে চলা ছাড়া আর তো কোনো বিকল্প কিছু দেখছেন আর কি। এবং ওই যে আপনি বলছিলেন যে দ্বিতীয় ডোজ যদি আমি সময় মতো দিতে না পারি, তাহলে প্রথম ডোজের যে রোগ প্রতিরোধক মানে ক্ষমতা, সেটা কি আসলে কার্যকরী আছে কিনা দেহের মধ্যে, না এটা ওটা ল্যাপস হয়ে যাবে? আমার মনে হচ্ছে ফার্স্ট ডোজ ল্যাপস হয়ে যাবে আমার যেন। আমাদের মতো একটা এই দেশে আমাদের এত কষ্ট করে আমাদের সেই জনগণের টাকায় দাম দিয়ে কিনে নিয়ে শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে বা যে কোনো কারণে, অবশ্য আমাদের দেশে যে আমরা টিকা পেয়েছি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর যে একাগ্রতা, ওনার আন্তরিকতার কোনো অভাব নেই, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা তো ঠিক যে আমরা স্বাস্থ্য বিভাগের যে নানান ধরনের অনিয়ম দুর্নীতি এর সাথে তো আছে, এটা তো আর অস্বীকার করার কিছু নাই। আজকে যার কারণে আজকে আমি হয়তো ওই প্রসঙ্গেও কথা বলবো যে আজকে সাংবাদিক রোজিনা ইসলামকে আজকে সেখানে হ্যারেস করা হচ্ছে, যদিও আজকে তাকে জামিন দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়েও আজকে আমরা কথা বলবো। তো এই যে আমাদের এই মেহেরপুরের আজকের এই বাস্তবতা, এইটার সাথে যুক্ত হয়েছে আপনার এই গত কয়েকদিন আগে আপনার এই যে এটা ছাড়লো কবে, এই হচ্ছে 16 তারিখ থেকে আমাদের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার দর্শনা যে চেকপোস্ট, ওখান থেকে আমাদের ভারতে যারা অবস্থান করছে বাংলাদেশি যে তারা এই দিক দিয়ে ঢুকছে। এখন এই দর্শনা চেকপোস্ট অনেকদিন বন্ধ ছিল। প্রশ্ন হচ্ছে যে ভারত মানে ভয়ঙ্কর এখন একটা ব্যাপার, যে ভারত ভেরিয়েন্ট মানেই করোনার একটা চূড়ান্ত আতঙ্কের জায়গা, যেটা ছিল সাউথ আফ্রিকার। এখন আমরা এই ভারত ভেরিয়েন্টের ইতিমধ্যে কিন্তু চুয়াডাঙ্গা দিয়ে যারা আসছে শনাক্ত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আমাদের মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, জেলা প্রশাসক চুয়াডাঙ্গা। উনি একটা গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এই গণবিজ্ঞপ্তি খুব গুরুত্বপূর্ণ, যে উনি বলছেন, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু পড়ে শোনাই। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 12 মে তারিখে এত স্মারক মোতাবেক 16/5/2021 তারিখ হতে দর্শনা স্থলবন্দর খুলে দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে প্রতিদিনই ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকগণ দেশে প্রত্যাবর্তন করছেন। 16/5/2021 তারিখ হতে 21/5/2021 তারিখ পর্যন্ত দর্শনা গেদে স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া 415 জন বাংলাদেশি নাগরিক প্রবেশ করেছেন। এই ইয়েতে আপনার 21 তারিখ পর্যন্ত পরিসংখ্যানটা এমন, নাগরিক প্রবেশ করেছেন। বর্তমান করোনা পরিস্থিতি এবং ভারতীয় ভ্যারিয়েন্টের ভয়াবহতা বিবেচনায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক তাদের সকলকে বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের অংশ হিসেবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চুয়াডাঙ্গা, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র চুয়াডাঙ্গা, পিটিআই চুয়াডাঙ্গা, নার্সিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের করোনা আক্রান্ত 7 জন রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সুবিধার অপ্রতুলতা হেতু পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ক্রমান্বয়ে প্রেরণ করা হচ্ছে বা হবে। আপনারা অবগত আছেন যে ভারতীয় ভ্যারিয়েন্ট অত্যন্ত মারাত্মক এবং তাতে আক্রান্ত হয়ে ভারতে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে। যেহেতু ভারত হতে আগত 415 জন চুয়াডাঙ্গায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন, তাদের থেকে ভারতীয় ভ্যারিয়েন্ট যেন না ছড়ায় সেজন্য প্রশাসন সর্বদা নজর রাখছে। তদুপরি সর্বসাধারণকে সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। এছাড়া সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে যে প্রয়োজন ব্যতিরেকে কেউ বাইরে। আমি যে গণবিজ্ঞপ্তির কথা বলছি, আপনার ওখানেও কিন্তু কোয়ারেন্টাইনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের অ্যাকোমোডেশন চুয়াডাঙ্গায় যথেষ্ট হচ্ছে না। এবার ঝিনাইদহ, কুষ্টিয়া এবং মেহেরপুর এখানে পাঠাচ্ছে। আমাদের জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের ওই যুব উন্নয়ন অধিদপ্তর, তারপরে পিটিআই এবং টিচার্স মানে ট্রেনিং সেন্টার এগুলাকে অলরেডি রিকোজিশন নেওয়া হচ্ছে যে ওখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা। আজকের এই বাস্তবতায় মেহেরপুরে আজকে 18 জন আক্রান্ত। এই ভয়াবহতার মধ্যে আমাদের কি আসলে কোনোভাবে আর হেলাফেলা করা সম্ভব? হেলাফেলা করার আর কোনো সুযোগ নেই। মানে আমি আজকে আমার স্বাস্থ্য
কর্মকর্তার সাথে কথা বলছিলাম, উনি বললেন যে আমাদের সাহেবনগর কাজীপুরে জি। আজকে 3 জন আক্রান্তের খবর পাওয়া গেছে এবং সেখানে তাদের বাড়িতে করা হয়েছে আর কি, লকডাউন করা হয়েছে। তো এইটাতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাজীপুর, সাহেবনগর, হাড়াভাঙা ওইদিকে, যে তারা ভাবছে যে সাহেবনগর তো একটা ক্লাস্টার হয়ে গেছে, যে হ্যাঁ। এক ধরনের ওখানে বেশ মানে এবং এটা হলো যে তারা ওই যে প্রবাস ফেরত কিছু ছেলেরা আসছে, জি, জি। তারা ঢাকাতে অনেকে ছিল এবং এই যে আপনি বলছেন যে ভারত হয়ে তারা আসছে, এরকম ভারত হয়েও তারা হয়তো গোপনে আসছে অনেকে, যে কারণে এইটা রোধ করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর কি। এখন প্রশ্ন হলো যে চুয়াডাঙ্গাতে হাসপাতালে যে আপনার ভারতীয় মানে যে ভাইরাস নিয়ে যায় তাদেরকে ভর্তি হয়েছে, এখন হাসপাতালে কি আসলে সাধারণ রোগীদেরকে নিরাপত্তা কোথায়? যে এই যে 8-9 জনকে সেখানে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে, সেই রোগীদেরকে আলাদা করে তো রাখা হয়নি, সেই হাসপাতালের মধ্যেই তো রাখা হয়েছে। তাহলে হাসপাতালে আপনার যেমন মেহেরপুর হসপিটালে আপনার এই আলাদা একটা আলাদা ওয়ার্ড আছে, একটা ছোট ওয়ার্ড, কিন্তু সেই ওয়ার্ডে তো আইসোলেশন ওয়ার্ড। জি জি, কিন্তু এটা ছাড়া আর অন্য কিছুই নেই। এবং গত বছরে যেটা করা হয়েছিল এই ইয়েতে আপনার নিচতলাটা পুরা যে ওয়ার্ডটা ছিল পুরুষদের যে ওয়ার্ডটা, ওইটাকে আপনার করোনা ওয়ার্ড হিসেবে মানে রাখা হয়েছিল। তো ওইটা আমাদের ইয়ের প্রাদুর্ভাব মানে সরি রোগীর সংখ্যা অনুপাতে আপনার ওইটা হয়তো আপনার আমাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পুরাতন ভবনটা, সেটা সংস্কারের কাজ চলছে, সম্ভবত 1 মাসের মধ্যে সংস্কার হয়ে যাবে। তা ওইখানেও নাকি এরকম ডিসি মহোদয় বলছেন যে সেটা আমরা কোয়ারেন্টাইন করার জন্য ওটা আমরা রাখবো আর কি। এটা ছাড়া আপনি বলছিলেন যে পিটিআই সেন্টারটা নেওয়ার জন্য করছে, তারপরে আপনার ওই যে জীবন এখন আমাদের হলো যে ওই মানুষগুলোকে রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে, কিন্তু তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তো সেখানে যাতায়াত করবে। এই যাতায়াতের ক্ষেত্রে তো এইটা আবার গ্রাম পর্যায়ে ছড়িয়ে যায় কিনা, এটা অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আর মেহেরপুরে আমি সেদিনকে মানে সিভিল সার্জন এবং এখানকার যিনি হসপিটাল সুপার, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কি ধরনের পেশেন্টকে আপনারা এখানে করবেন, আপনার ট্রিটমেন্টটা দিতে পারবেন এখানে। উনি যেটা আমাকে বললেন যে হাই ফ্লো নেজাল ক্যানোলা যেটা, সেটা মেশিন আছে 4টা এবং ভেন্টিলেশন আছে 4টা। এইটা দিয়ে ওনারা একটা আইসোলেশন ওয়ার্ড করেছেন। এখন এইটা দিয়ে এই প্রিপারেশনের মধ্যে দিয়ে যে পেশেন্টগুলা, তাদেরকে যদি এখান থেকে বেঁচে যায় ভালো, আর এখান থেকে যদি সিভিয়ার হয়ে যায় তাহলে তাকে একদম আপনার ওই করতে হবে, আপনার ওই লাইফ সাপোর্টে নিয়ে তাদের ফিরে আসা কিন্তু কঠিন হবে। এবং লাইফ সাপোর্টে আমাদের গাংনী মেহেরপুর চুয়াডাঙ্গায় দেওয়ার সুযোগ নেই, না কোনো সুযোগ নেই, সেটা ঢাকা। এবং ঢাকা থেকে অলরেডি একটা এসছে যে মফস্বল থেকে যেন ঢাকাতে কোনো পেশেন্ট না পাঠানো হয়। এই ধরনের একটা বাস্তবতা নিয়ে কিন্তু আমরা করোনা মোকাবেলা করছি, মানে মারাত্মক ঝুঁকির মধ্যে, একটা ঝুঁকির মধ্যে আমরা অবস্থান করছি। আমরা একটু প্রসঙ্গ বদলাই, আমি একটু এই প্রসঙ্গে যাই আগে। সেটা হলো, আপনি জানেন মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের আমার মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মমিন, প্রকাশক MAS ইমন এবং সাবেক মেহেরপুর প্রতিদিনের যুগ্ম সম্পাদক বা ওই নিউজের প্রতিবেদক আলামিন, এরা 3 জন ডিজিটাল সিকিউরিটি আইনে তাদের 2020 সালে একটি মামলা হয়। গতকালকে আলামিনকে অ্যারেস্ট করেছিল। প্রশ্ন হচ্ছে, ইতোমধ্যেই আমরা রোজিনাকে নিয়ে সারা বাংলাদেশ যখন একটা তোলপাড় অবস্থা, সকল সাংবাদিকরা যখন ঐক্যবদ্ধ এই আন্দোলনের সাথে, তখন মেহেরপুর পুলিশ ঠিক এই ডিজিটাল ওনারা জানেন কিন্তু এটা কিভাবে মামলাটা হয়েছে। যে মামলায় আইন অনুযায়ী, ডিজিটাল আইন অনুযায়ী, সত্যিকার অর্থে মকবুল সাহেবের কে সম্মান রেখেই বলছি, উনি একটা ভাড়া বাসায় থাকেন, সেই বাড়ির মালিক সংক্ষুব্ধ হয়েছিলেন, আমার বাড়িটা আমার আছে তো, যার এভিডেন্স মেহেরপুর প্রতিদিনের কাছে সকল কিছু ছিল। এর মধ্যে থেকে ডিজিটাল আইনে উনি মামলা করলেন। এখানে সরকারের মকবুল সাহেবের এই ভাড়া বাড়িতে থাকার নিউজকে কেন্দ্র করে ওনার আসলে রাষ্ট্র কি ক্ষতিগ্রস্ত হলো, বা কোন গোষ্ঠী বা কোন সম্প্রদায় এটার মানে ক্ষতিগ্রস্ত হলো আমরা বুঝলাম না। আচ্ছা, তারপরেও আমরা কিন্তু সেই আইনি প্রক্রিয়া কিন্তু আমরা মেনে নিয়েই কিন্তু করছি। এখান থেকে যখন পুলিশ চার্জশিট দিয়ে দিল, কোর্টটা বদল হয়ে গেল, এখানে ট্রাইব্যুনালে চলে গেল। আলটিমেট নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালে চলে গেলে তাহলে আমার পিছনের অর্ডারটা হয়তো বাতিল হয়ে যাবে, আমাকে সেখানে গিয়ে সারেন্ডার করতে হবে। আমি সারেন্ডারটা কোথায় করব এখন? আমার করোনা সময়ে লকডাউন চলছে, আদালতের সকল কিছু কলাপস,
আসামিকে অ্যারেস্ট করে ফেললো। এটা কোনো আচরণ হতে পারে? অথচ আমাদেরকে আবার বলা হবে যে আমরা ফ্রন্ট লাইনার, পুলিশ প্রশাসন থেকে বলা হয় যে আপনাদের সাথে সমন্বয় করেই কাজ করতে হবে। আমরা আসলে আমাদের কর্মের, আমাদের কাজের ক্যারেক্টারটাও এক, তাই না? পুলিশ এবং সাংবাদিক তাদের ক্যারেক্টারটা এরকম আর কি, একই তো ক্যারেক্টার, তাই না? তাহলে হট করে ওনারা ধরে ফেললেন একজন আসামিকে, যদিও কালকে আবার জামিনও দিয়েছে। এখন যদি আমরা এই ডিজিটাল আইনকে, আমরা যেটাকে কালো আইন বলছি, তারপরেও আমরা বলছি যে অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনই হোক আর যাই হোক, সোশ্যাল মিডিয়ায় যা অবস্থা, এর একটা আইনি সুরক্ষা থাকা উচিত। তার কারণ যা ইচ্ছা, যার যা ইচ্ছা সে সেটা মন্তব্য করছে, প্রভোগ করছে, কেন উস্কানিমূলক যদি আপনি আপনার মন্তব্য করেন। এটা হলো যে আপনি যে বলছিলেন যে আমাদের একজন সহকর্মী আলামিন হোসেন, উনি ঢাকা বিজনেস বাংলাদেশের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমরা স্থানীয় পত্রিকার সাংবাদিক হোক বা জাতীয় পত্রিকার সাংবাদিক, সেটা বড় কথা না, একজন সংবাদকর্মী হিসাবে আমরা তাকে মনে করি আমাদের সহকর্মী আর কি। আমরা চাই যে বস্তুনিষ্ঠ তথ্যবহ সংবাদ আমরা প্রচার করি, তুলে ধরি। সেই কাজটি আমাদের সহকর্মী করতে চেয়েছেন এবং করেছেন। এখানে আমার যেন মনে হয়েছে যে মামলাটার ক্ষেত্রে তৎকালীন ওসি মহোদয় ইনি প্রভাবিত হয়ে, উনি যখন ভেবেছেন যে এমপি মহোদয়ের মামলা, এবং এমপি মহোদয় তো নিজে করেননি, ওনার ভাগ্নে এটা করেছেন, উনি এটাকে বলতেই পারতেন যে আমি বিষয়টা তদন্ত করে দেখি, তারপরে আমি মামলাটা নেব, এটা উনি বলতে পারতেন। কিন্তু উনি অকপটেই, যেহেতু এমপি সাহেবের মামলা, কাজে এটাকে নিতে হবে, তো এই করে উনি এটা ডিজিটাল আইনে মামলাটা নিয়েছেন। আমার যেন মনে হয়েছে যে 57 ধারায় কালো আইনের যে ইয়েটা, সেখানে যে কথা বলা আছে যে এটা ওই যে আপনি বলছিলেন যে সরকারের ভাবমূর্তি নষ্ট করার ক্ষেত্রে হতে পারে, একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, একজন এমপি মানুষকে হ্যারাস হতে পারে, বা দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে এইরকম, বা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা, বা এই জাতীয় নির্দিষ্ট একটা গোষ্ঠী সংক্ষুব্ধ হচ্ছে, এরকম কোনো উস্কানিমূলক বক্তব্য যদি থাকতো, সেটাকে আইসিটি মামলায় করতে পারতেন। কিন্তু এটা একেবারে অ্যাজ ইউজুয়াল একটা মামলা, সাধারণ ঘটনা, যে পত্রিকাতে উনি সেই বাড়িওয়ালার বক্তব্য দিয়েছেন, জি, এবং এমপি মহোদয়ের বক্তব্য দিয়েছেন, সেখানে উনি বলছেন যে আমার মানহানি হয়েছে, বাড়িওয়ালা এরকম কথা বলেনি, বাড়িওয়ালা আমার বিরুদ্ধে কোনো কথা বলেনি, আমার বাড়ি ছাড়ার কথা, আমার বাড়ি ভাড়া দেওয়ার কথা আমাকে কিছুই বলেনি, সে কারণে একজন সাংবাদিক কেন আমার মানহানি করলো, এটা তার কথা আর কি। তো মানহানি হলে তো মানহানির মামলা হবে, তার এমনিতে তো আইন আছে। আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হলো কি করে? এটা হলো যে সাংবাদিকদেরকে আপনি সংক্ষুব্ধ হতে পারেন, আপনার মানহানি হতে পারে, স্বীকার করছি ধরেন আপনার মানহানি, হ্যাঁ, তো আপনি মানহানির মামলা করবেন। সেইটাই। ইনি তো এই বাড়িটা 4-5 দিন আগে উনি এই বাড়িটা ছেড়েছেন 4-5 দিন আগে। এতদিন পর্যন্তও কিন্তু আমাদের মামলা হওয়ার 1 বছর হয়ে গেল, তারপরেও কিন্তু উনি ওই বাসাতেই ছিলেন। উনি 1 বছরই প্রায় হয়ে গেল। 11ই মে মামলা হয়েছে, 11ই মে মামলা হচ্ছে 2020 সালে, প্রায় 1 বছরই, 2020 সালে 1 বছরই হয়ে গেল। জি, এই 4-5 দিন আগে উনি এই বাড়িটা ছেড়েছেন। 1 বছর পুরো সেখানে অবস্থান করলেন। উনি ওনার খুব কাছের মানুষের কাছে বিশেষ শুনেছি যে উনি এই মামলাটা করতে চাননি, ওনাকে মামলাটা করতে বাধ্য করা বা উদ্বুদ্ধ করা হয়েছে যে আপনি এটা করেন, তা না হলে আপনার ইজ্জত নিয়ে সাংবাদিকরা টানাটানি করছে, আপনি যদি এটাকে ছাড় দেন তাহলে আপনি রাজনীতি করতে পারবেন না, এরকম একটা ইয়ের কারণে উনি তার ভাগ্নিকে, মানে উনিও বলছেন যে আমার ভাগ্নিকে আমি এভাবে বলিনি, যে আমি বলছিলাম যে তোমরা আরও ভাবো, দেখো কি হয় না হয়, তাকে ডাকি দেখি, তাদের সাথে শুনি, এরকম কথা বলছিলেন। কিন্তু ওনার ভাগ্নে এবং তার যে আশেপাশের যে তার এরা আর কি সাহাবারা, তারা বলেছে যে না, মামলা করতেই হবে। সে কারণে এই মামলাটা হয়েছে। সে কারণে মামলা হলেও আমাদের ওসি মহোদয় কালকে বলছিলেন, গতকাল ওনাকে অ্যারেস্ট করার পরে, যে একজন সংবাদকর্মী হিসাবে ওনার ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্টও হতেই পারে, আমাদের চারিপাশে তো অনেক রকম মামলা আছে, অনেক আসামি আমাদের চোখের সামনেই ঘোরাঘুরি করছে, আমরা তো সেগুলো জানি, দেখি। একজন মানে পুলিশ কর্মকর্তা, উনি এই মানে কোনো, আমি বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ইয়ে না পেয়ে, মানে তার কোনো, যেমন ওসি মহোদয় বা এসপি মহোদয়
উনি এরকম কিছু বলেননি যে আজকেই তাকে অ্যারেস্ট করতে হবে বা তাকে ধরতে হবে। আমি যতদূর জানি যে আলামিন হোসেন এই মামলাটায় জামিনের জন্য অনেকবার চেষ্টা করেছেন, 2-3 মাস সে বিভিন্ন সময় ধর্ণা দিয়েছেন এই মামলাটায় জামিন কিভাবে হওয়া যায় এবং এটা থেকে কিভাবে রক্ষা করা যায়। এবং আমি যতদূর জানি যে 2 মাস 3 মাস উনি বাড়িতে ঠিকমতো থাকতেন না। এটা হচ্ছে যেহেতু আমাদের হাউজের মামলা, সেক্ষেত্রে আমি বলি গত মার্চ মাসে এটা পুলিশ চার্জশিট দিয়ে দেয়। চার্জশিট দিলে হবে কি, এটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে চলে যাবে, তখন এইটা নিম্ন আদালতে বিচার করার এখতিয়ার নাই। তাহলে এইটা সকল কিছু নথিপত্র ট্রাইব্যুনালে চলে গেল। এবার তাৎক্ষণিকভাবে ট্রাইব্যুনালে তো যেতে আবার দেরি হলো, এখান থেকে ট্রাইব্যুনালে যেতেও দেরি হলো। এবার ট্রাইব্যুনালে গিয়ে দেখা গেল কি, ওখান থেকে আর একটা আদেশ জারি হলো, ট্রাইব্যুনালগুলো সব আপনার ডিভিশনাল ইয়েতে ভাগ করে দিল। ঠিক আছে, তাহলে ঢাকাতে হচ্ছে, এক জায়গায় থাকলো না, এটা খুলনা, এটা যশোর। দেখেন সাম্প্রতিক সময় গতকালকে আমাদের প্রধান বিচারপতি কর্তৃক জারিকৃত একটা আদেশ, সেটা হলো যে এখন এই মামলাগুলা স্বাস্থ্যবিধি মেনে করতে পারবে, তাদের স্ব বিভাগে তারা করতে পারবে, হাজির করতে পারবে। ঠিক আছে, মামলাগুলা এখন এই মামলাগুলা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আপনি যেতে পারবেন স্বাস্থ্যবিধি মেনে, ওনার একটা নির্দেশনা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে লয়ার, উনি বলছেন যে যখন এই মামলাটা চলে গেল, তখন এই আদালতের হয়তোবা এই আপনার ওয়ারেন্ট ইস্যু না করলেই ভালো করতে, কারণ এই যে ওনার তো আর এখতিয়ার নেই, ওনার কাছে তো আর হাজিরা দিয়ে উনি তো আর করতে পারবেন না, জামিন দিতে পারবেন না। তো তাহলে উনি এটা না দিলেও পারতেন। তো চিন্তা করলাম যে আসলে বিচার বিভাগের তিনারা যেটা মনে করেছেন সেটাই করেছেন। কিন্তু ওসি সাহেবের বক্তব্য, বা আমি কালকে এসপি সাহেব মহোদয়ের সাথেও কথা বলেছি, যে সেটা হলো সত্যিকার অর্থেই এই কিন্তু তামিল করার কথা না, ফট করে এটাকে তামিল করে ফেললো। তখন করোনাকালীন সময় আপনি সকল কিছুকে আমলে নিবেন, আর এটাকে আমলে নিবেন না সংবাদকর্মীকে, সে কি পালিয়ে যাবে নাকি? সেটা আপনি ফট করে এই কাজটা করে ফেলবেন। ওসি সাহেব বলছিলেন যে আমি এটা নিয়ে দুঃখ প্রকাশ করছি, আমার সহকর্মী যেহেতু অ্যারেস্ট করে ফেলছে, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি তো এই মুহূর্তে আর তাকে ছেড়ে দিতে পারি না, যেহেতু আমার ওয়ারেন্টের আসামি, তাকে আমি অ্যারেস্ট করেছি এবং এটা সব এলাকার মানুষ জেনে গেছে। তো সেক্ষেত্রে আমি আর তাকে ছাড় দিতে পারি না, হ্যাঁ, যে কারণে তাকে আমি চালান দিচ্ছি। তবে উনি বলছেন যে এটাকে আমি চাই যে উনি যদি মুভ করেন যে আদালতে, তাহলে উনি হয়তো বা জামিন পেতে পারেন। এই আদালত থেকে জামিন দিয়েছিলেন, যাতে কালকে অবশ্য এখানে থেকে জামিনটা পেয়েছে এই আদালত থেকে। সেক্ষেত্রে তো একটা হচ্ছে। আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। আপনি জানেন চাঞ্চল্যকর একটা ঘটনা, 1.5 মাস আগে আপনার একটা মেয়ের লাশ উদ্ধার হয়েছিল ভৈরব নদী থেকে। আপনি জানেন সেটা গতকালকে তার ক্লু বের করেছে মেহেরপুরের পুলিশ প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই ধরনের একটা কোনো ক্লুই ছিল না, কোনো ধরনের ক্লু ছিল না। সেক্ষেত্রে এবার বাবা কর্তৃক মেয়ে হত্যা, দুঃখজনক আসলে। গতকালকে সকালেই ধরেছে বাবাকে, বজলুর রহমান, 50 বছর বয়স তার, আর মেয়ে তো ববিতা ইয়াসমিন, মাত্র 18 বছর। অভিযোগটা কি, সে অবশ্য 164-এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেয়ের উচ্ছৃঙ্খল চলাফেরা, এটা ছিল বাবার কাছে এক ধরনের, হতে পারে সে সংক্ষুব্ধ হতে পারে, মেরে ফেলতে হবে, এইটা তো এটা বলেন যে আসলে মেরে ফেলতে হবে, তার এই অধিকার তো আসলে কেউ কাউকে দেয় না, যতই তার মেয়ে হোক। কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এবং বস্তাবন্দি করে তাকে উনি 164-এ উনি বলছেন যে আমি আত্মীয়র বাড়ি থেকে যখন নিয়ে আসি তাকে, প্রথমে আমি তাকে গলা টিপে মানে শ্বাসরোধ করে হত্যা করে আমি পাশের একটা কলা বাগানে রেখে আমি বাড়ি চলে যাই। যাওয়ার পরে মনে হয়েছে যে লাশটা তো শনাক্ত হয়ে যাবে, বা ওই কাপড় চোপড় দেখে আমাকে তো মানে চিনি ফেলতে পারে। তারপরে আবার 2 ঘন্টা পরে উনি জবানবন্দিতে বলছেন 2 ঘন্টা পরে উনি আবার মাছ ধরার ছলে উনি আবার ওই বস্তা নিয়ে উনি আবার গেছেন, সেই লাশ আবার উনি বস্তা বন্দি করেছেন, বস্তা ভর্তি করে উনি ঘাড়ি করে নিয়ে যায় আবার নদীতে ফেলছেন। কত বড় মানে সাহসী একটা কাজ
একজন বাবা তার সন্তানকে নিজ সন্তান এটা এইভাবে মেরে ফেলবে, এটা হয় না আসলে। এবং ওই যে পুলিশ কর্মকর্তা বলছেন যে ওনার শরীরে একটা ছোট্ট একটা কামিজ অংশ ছিল আর কি, সেই কামিজের অংশ ধরেই আমরা বিভিন্ন সময় আমরা তল্লাশি করেছি আর কি। সে তল্লাশিতে যখন হিসাবে ওইটুকুই ছিল, হ্যাঁ ওইটুকু ছিল। আর ওই যে আমরা যখন ওই গ্রামে গেলাম তখন কার মেয়ে নিরুদ্দেশ, কার মেয়ে নিরুদ্দেশ, তখন ওরা শুনেছে যে এই মেয়েটা দীর্ঘদিন বাড়িতে নাই, আত্মীয় বাড়িতে গেছিল, আত্মীয় বাড়ি থেকে সে নিরুদ্দেশ। সে মেয়েটা মাঝে মাঝে যশোরে যায়, মাঝে মাঝে চুয়াডাঙ্গা যায়, মাঝে মাঝে দর্শনে যায়, মাঝে মাঝে ঢাকায় যায়। এরকম গ্রামবাসী যখন বলছে তখন দারোগার সন্দেহ হয়েছে যে এই মেয়েটা যেতেই পারে, গার্মেন্টসে যেতে পারে বা যশোরে যেতে পারে, ঢাকায় যেতে পারে। তাহলে এই যে 2-3 মাস হলো তার সাথে তার পরিবারের কোনো খবর নাই, কোনো যোগাযোগ নাই, এটা তো হতে পারে না। এই কারণে ওই পুলিশ কর্মকর্তার সন্দেহ হয়েছে যে তার পাসপোর্ট ছবি দেখেছে, তার ছবিতে যে জামা, ওই জামাটা তার গায়ে ছিল। এইটা দেখে ওই পুলিশ ভদ্রলোকের সন্দেহ হয়েছে যে তাহলে তো এইটাই তো, এবং এই মেয়েটা ওই বাড়িতে নাই, দীর্ঘদিন নাই। তাহলে এইটাকে নিয়ে ওনাকে সন্দেহ করেছিল এবং এই সন্দেহটা যথাযথভাবে মিলে গেছে। একদমই দেখেন এটা কি নৃশংস বাবা। আমরা এই ধরনের আমাদের সমাজে অনেক আবেগী বিষয়গুলো যেমন দেখি, হ্যাঁ, যে স্যাক্রিফাইসের ঘটনা আমাদের প্রচুর আমাদের সোসাইটিতে, আবার এই নৃশংসতাও ইদানিংকালে বেশি। আসলে এটাকে আসলে এক ধরনের বিভক্তি সমাজ তো, হ্যাঁ হ্যাঁ, আর টলারেন্স বলে কিছুই নাই সমাজটা কেমন জানি হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করি, আসি একটু ভিন্ন প্রসঙ্গে। আপনি জানেন ট্রেজারি অফিসারের স্বাক্ষর জাল করে 14 কোটি টাকার স্ট্যাম্প গায়েবের চেষ্টা, থানায় জিডি, নাজির রফিকুল ইসলাম বরখাস্ত। জাল স্ট্যাম্প চক্রের মুখোশ উন্মোচন সহ সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর। 11ই মে মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদ। আমরা আরেকটি সংবাদ দেখি, সুচ হয়ে ঢুকে ফাল হয়েছেন সুফল। জাল স্ট্যাম্পের আরেক হোতা, ডিসি অফিসের কোটিপতি পিয়ন সুফল। কোটি কোটি টাকার সম্পদ নামে এবং বেনামে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুজন এই জাল স্ট্যাম্পের সাথে যুক্ত, এই রফিকুল ইসলামের সাথে ওই সুফলের একটা যোগসাজশ আছে, অবশ্যই আছে, দীর্ঘদিন যাবত আছে। এবং আমরা যেটা মানে অনুসন্ধানীতে দেখলাম যে রফিকুল শুধু এইবার এই যে 14 কোটি টাকার স্ট্যাম্প গায়েবের যে চেষ্টা করছে এইটাই না, এর আগেও সে এইভাবে জাল স্ট্যাম্পের ইয়েতে সে অনেক টাকা লুটপাট করছে, অনেক টাকা, যেটা ধরা পড়েনি, যেটা সাংবাদিকদের নজরেও আসেনি এবং প্রশাসনের চোখেও ধরা পড়েনি। সেই ফাঁকফোকরটি বেরিয়ে গেছে আর কি। এবং এইভাবে আমরা শুনলাম যে তার ওই যে ইয়েতে তার গ্রামে খোকসাতে অনেকেই বলা বলি করছে যে সে এর আগেও অনেক টাকা নিয়ে, আমরা দেখেছি যে এক সপ্তাহের মধ্যে 14 বিঘা জমি কিনেছে এর আগে এই রফিকুল। এটা হলো সম্ভবত 17 কি 16 সালে। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে 7 বিঘা জমি কিনেছে সে। কোথায় পেল টাকা? এবং অনুসন্ধানে দেখা যাচ্ছে 2010 সালেও তার যে আজকের যে অর্থনৈতিক অবস্থান, 10 সালে তার ছিল না, তার ছিটে ফুটাও ছিল না। তাহলে এই 10 বছরের মধ্যে এই ধরনের একটা অবস্থান, তার যে একটা ডেইরি ফার্ম আছে, ট্রাক আছে, তার ইটভাটা আছে। এবং আমরা যতদূর জানি যে মেহেরপুরের বিশেষ করে বড় বাজারে অনেক বড় বড় দোকানদার আছে, বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ী বা হার্ডওয়্যার ব্যবসায়ী, তাদেরকেও নাকি সে টাকা পয়সা দিয়ে ইয়ে করে আর কি, মানে সেই সব দোকানদারকে সে ইয়ে করে, সচল রাখে। এবং অনেক দোকানেই তার টাকাতে ব্যবসা চলে, অনেক দোকানে তার টাকাতে ব্যবসা চলে। বেরপাড়াতে তার একটা স্ত্রী আছে, তাহলে সেই স্ত্রীর নামে ট্রাক আছে বা অন্যান্য সম্পদ আছে। তো এই যে একটা ঠিক আছে, কয় টাকা বেতন পায় শুনেছি, সে নাকি ডিস্ট্রিক্ট মানে সেই তার পানি আসে কুষ্টিয়া থেকে, সে যে খাবার পানিটা খায় সেটাও নাকি কুষ্টিয়া থেকে। তো আমাদের মানে আমি আলোচনাটা আরো এই কারণেই করতে চাই, মেহেরপুর একটা কম বেশি শান্তপ্রিয় জায়গা, তাই না? একটা শান্তিপ্রিয় জায়গা, এখানকার জনগণ সবাই সবাইকে চেনে। ছোট্ট একটা সীমান্তবর্তী জেলার নাম মেহেরপুর, ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেক্ষেত্রে
এই ধরনের ঘটনা আমাদের সেই বালিশ কেলেঙ্কারির কথা থেকে শুরু করে নানান কেলেঙ্কারি আমরা শুনছি, কিন্তু আমার ঘরের মধ্যেই যেটা আছে, আমার ঘরের মধ্যেই কিন্তু সেই কেলেঙ্কারির হোতা সেই আদলের কেলেঙ্কারি আর কি, সেই সমস্ত মানুষরা মেহেরপুরেও আছে। সেই শিয়াল যেখানে এক জায়গায় হাঁকলে তো হাঁকে না, সব জায়গাতেই হাঁকে। তো অবস্থাটা এরকম। এই ধরনের একটা কর্মচারী যদি আসলে এই লেভেলের একটা অর্থনীতি চর্চা করে, আমি শুধু তার দোষ দিচ্ছি না, আমি মনে করি না এখানে সে এবং সুফলযুক্ত। এরা তো হচ্ছে একদম নিচু লেভেলের নিচু স্তরের, এরা কিন্তু এটা মার্কেটিং করছে, তাই তো? এরা যুক্ত আছে, এদের সাথে এদের ক্ষমতার ভর কেন্দ্র আছে। অবশ্যই ওই সেই ক্ষমতার ভর কেন্দ্র ছাড়া এদের কি আসলে সম্ভব এটা? আর এটা কি আজকে ধরা পড়লো? আজকে এটা ধরা পড়লো, একদিনে তারা এটা কতদিন ধরা পড়ে নাই, কতদিন পরে ধরা পড়লো, এটা তো একটা বড় তাই না বলেন? এবং এদেরকে শেল্টার দেওয়া, এদেরকে ব্যাকআপ দেওয়ার অবশ্যই পিছনে তাদের লোক, প্রশাসনের লোকজন এখানে যুক্ত আছে, রাজনৈতিক নেতারা এখানে যুক্ত। এখানে কোনোভাবে যদি এরা যুক্ত না থাকতে পারে, তাহলে তাদের মতো এই মানুষ এই চাকরি করে এই ধরনের এই লেভেলের এটা পারে না, এই করাপশনের সাথে যুক্ত হতে পারে না। এটা কখনোই সম্ভব না। বিরাট ব্যাপার। এই যে স্ট্যাম্প ভেন্ডারে তারা যে বিজি প্রেসের সাথে তার সম্পর্ক গড়ে তোলা, এই যে চারটিখানি ব্যাপার না। ও অলরাম ভাই, আমি যদি বলি যে শুধুমাত্র এখানে না, এই যে যারা এইটাকে সরবরাহ করতে আসলো যেখান থেকে, ঠিক আছে, ওখানেও এদের র্যাকেট আছে, তাদের সাথে একটা এই র্যাকেটের মেম্বারেরা এর একটা বড় চক্র বলয় আছে, তারা সেখান থেকে এই কাজটি করে। এখানে শুধু না যে রফিকুল করছে এরকম না, ওভারঅল বাংলাদেশের সব আদালতে, সব ডিসি কোর্টেই এরকম না যেটা এরকম এই কাজ করে যাচ্ছে। এবং এখানে যখন আমি কথা বলি, এখানে মানে আপনার এই স্ট্যাম্প নিয়ে আসার যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে যখন কথা বললাম, সেখানে আর একটা বিচিত্র ঘটনাটা হচ্ছে, উনি বলছেন যে এইটা আমরা রিকুইজিশন দেওয়ার পরে কিছু না হলেও 1 মাসের অধিক সময় লাগে, ঠিক আছে, আর ট্রেজারি অফিসারের স্বাক্ষর লাগবে, তার ফরওয়ার্ডিং লাগবে, এবং সেল ফোনে একাধিকবার যোগাযোগ হবে, ঠিক আছে। এই চালান এসছে 7 দিনের মধ্যে আপনি ভাবেন, 7 দিনের মধ্যে এসছে। এবং উনি বলছেন যে আমরা যে রিকুইজিশনটা দিই, যে সংখ্যাটা, আমরা সেই সংখ্যায় কখনোই ওই সংখ্যা মোতাবেক আমরা ইয়েটা পাইনি, তার সবসময় কম পাই। আমি 10,000 চাইলে আমাকে 7,000, আমাকে হয়তো 7,000 দিল বা 8,000 দিল, ওই সংখ্যার পরিমাণ আমাকে দেওয়া হয় না, ঠিক আছে। এই চালানে এসছে পুরা যতটা রিকুইজিশন দেওয়া হয়েছে ততটাই, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এই উনি এই যে যখন এটা নেন, উনি নির্দিষ্ট জায়গায় সেটাকে নামাননি। এটা তো আসলে এটা একটা গোপনীয়তা আছে। এটা যতটুকু অনুসন্ধানে জানতে পেরেছে, এটা কিন্তু রাস্তাতে নামিয়ে নেওয়া হয় একটা সময় কিছু ইয়ে। আর এখানে আসলে এটা ওই 2 নম্বরের ইয়েটা ঢোকে, আর ওই 1 নম্বর স্ট্যাম্পগুলো বেরিয়ে আসে। মানে ইয়েরা যখন আপনার ইয়ে দেয়, আপনার ইয়ের রিকুইজিশন দেয় ভেন্ডররা, তখন আপনি ধরে নিতে পারেন তারা ওখান থেকে বৈধভাবে অবৈধ স্ট্যাম্প নিচ্ছে। বৈধ চালানের মাধ্যমে অবৈধ স্ট্যাম্প, এবং আমার মনে হয় ওদের সাথে একটা কমিশন আছে এবং স্ট্যাম্প ভেন্ডারদের সাথে একটা কমিশন আছে। এবং আমি যে দলিল তৈরি করছি, সেই দলিলগুলো জাল স্ট্যাম্পে হচ্ছে। এখন স্ট্যাম্প ভেন্ডাররা জানে যে আমি তো বৈধভাবে নিয়ে আসছি, কিন্তু সেই কমিশন দিয়ে নিয়ে আসছে। তাহলে আপনি এত বড় একটা জালিয়াতি চক্র, যেখানে কোটি টাকার কারবার, এখানে অবশ্য আমাদের এখনো অনুসন্ধান চলছে। এই অনুসন্ধান এর উৎপাদন করতেই হবে। আর আমরা কি বলবো আসলে, যে দুদক নামে যে মানে আমাদের কি বলবো, এটা একটা প্রতিষ্ঠান বলবো না কি বলবো, এখনো দৃশ্যমান শুধুমাত্র মেহেরপুরের জেলা প্রশাসক ইনাকে সাময়িক বরখাস্ত করেছেন, আর দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা পাইনি। শুধু এই রফিকুল ইসলাম না, আপনি বলেন এই অনুসন্ধানী রিপোর্টিং মেহেরপুরের বিভিন্ন সময়ই হচ্ছে। আমাদের মেহেরপুর প্রতিদিনে তো হতেই আছে। আপনি কয়টাকে আপনি এ ব্যাপারে আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের পুলিশ প্রশাসক মহোদয় কেউই কোনো ভূমিকা নিচ্ছেন না। আমাকে এখন বলে যে ইয়েতে
কই সেই সিদ্দিক মাস্টারের কি হয়েছে মেহেরপুর সরকারি স্কুলে? হ্যাঁ, ওই বর্ষিবাড়িয়া হেডমাস্টার আবুল কালাম আজাদ, তার কি হয়েছে? সিদ্দিক মাস্টারের বউ তো চাকরি যায়নি, সিদ্দিক মাস্টারেরও তো চাকরি যায়নি। এটা একটা মানে আপনি কি উত্তর দিবেন? আপনি একজন সংবাদকর্মী, আপনি সংবাদকর্মী হিসাবে আপনার দায় আছে, তাই তো? আমরা সেই দায়টুকুই আমরা হয়তো লেখনির মাধ্যমে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি, কিন্তু আমরা আমাদের তার অন্য কিছু করার নেই। আমি তো তাকে অ্যারেস্ট করে আনতে পারছি না, তাকে আমি কারাগারে দিতে পারছি না, এই ক্ষমতা তো আমাদের নাই। তাহলে এখন এই চক্র এই যে উন্মোচিত হলো, এটা যদি আপনি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আসলে আপনি জনগণকে কেন আইন মানতে বাধ্য করবেন? চোখের সামনে এই ধরনের দুর্নীতিবাজরা কোটি কোটি টাকার মালিক, তাদের বিলাসী জীবন, আর জনগণ একটা মাস্ক পরেনি, আপনি তখন তাকে গিয়ে ফাইন করবেন। জনগণ এ কারণেই অনেক কিছু মানে না। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে জনগণ আসলে মানবে না, এটাই নিয়ম, এটাই হচ্ছে। এর সাথে যুক্ত করি আলোচনার ইয়েতে, আপনি জানেন বঙ্গবন্ধু সৈনিক লীগ নামের তো অভাব নাই। বঙ্গবন্ধু সৈনিক লীগ, মৎস্যজীবী লীগ, এক মহামানব, মানে বিশাল মানুষ। হ্যাঁ, উনি গাঁজা নিয়ে ধরা পড়লেন ফরিদপুরের ভাঙা থানায়। যে ভিডিও ভাইরাল হলো, ওনাকে ধরে পিটাচ্ছে ওখানকার চেয়ারম্যান এবং ওখানকার স্থানীয় জনগণ, তাকে ধরে পিটাচ্ছে সোহেল রানা। উনি কুতুবপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের উনি সদস্য। উনি মেহেরপুর বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি। কিভাবে হয় আমি তো এটা বুঝি না, কিভাবে হয় বলেন আপনি? কিভাবে হয় এসব একজন মাদক ব্যবসায়ী তারা কিভাবে এইসব পদে আসে? আমার মল্লিক পাড়াতে, এই কাছারি পাড়াতে তাদের অফিস, এই অফিস আপনি গিয়ে দেখবেন, এই অফিসের ভাড়া দেয়, এই টাকা আসে কোথা থেকে? অফিস ভাড়া দেয়। আপনি তো অন্য সংগঠনের তেমন অফিসই পাবেন না। সৈনিক লীগের অফিস আছে, বিশাল ব্যাপার। ঠিক আছে, তাঁতি লীগের কেউ একজন চুরি কেসে ধরা পড়ছে, তার সাজা হচ্ছে। সৈনিক লীগের সভাপতি, জেলা সভাপতি মাদক নিয়ে আন্তঃজেলা, উনি মাদক ব্যবসা। আপনি কাদেরকে নেতৃত্ব দেবেন? কাদেরকে? জনগণকে যারা নেতৃত্ব দিচ্ছে। এবং এটা নিয়ে আমরা দেখলাম যে মেহেরপুরের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা তো খুব বিব্রতকর অবস্থায় আছেন যে শুধু সোহেল রানা কেন, আপনি যদি সৈনিক লীগ বলেন, আপনি যুবলীগ বলেন, মানে তাঁতি লীগ বলেন, এই ছাত্রলীগ, এইসব লীগগুলোর মধ্যে আপনি দেখেন যে এইরকম টাউট বাটপার যারা মাদকাসক্ত, যারা মাদক ব্যবসায়ী, তারা এটাকে নিয়ন্ত্রণ করছে আর কি। এবং এটা ওই নেতাদের চামচামি করে, নেতাদের লেজুর ভিত্তি করেই আজকে তারা কোটি কোটি টাকার মালিক। একজন মেম্বার যার এই 1-2 বছর আগে কিছু ছিল না, সে তার ট্রাকের মালিক হয় কী করে, সে বাড়ির মালিক হয় কী করে, সে একজন মেম্বার কয় টাকা ভাতা পায়, কয় টাকা সম্মানী পায়? এইটা আমরা কোনো ক্রমেই তাদেরকে এই করি, আদম ব্যবসা করে। আর তারা যখন, আমরা তো জানি যে বর্ডার বেল্টে যারা বসবাস করছেন এবং মেম্বার হয়েছে, সে ওইভাবেই সে বলেছে যে আমাকে যদি তোমরা ভোট না দাও তাহলে আমি আবার খারাপ পথে ফিরে যাব, তখন তোমরা আমাকে দায়ী করতে পারবে না, এরকম কথা সে বলেছে যে আমাকে ভোট না দিলে সমস্যা আছে তোমাদের। আমাকে গতকালকে এক ঠিকাদার বলছে যে ভাই আমার ওই এলাকায় কাজ ছিল, আমার কাছে সে এসে 2.5 লক্ষ টাকার দাবি করে কয় যে আমি 2.5 লক্ষ টাকা তো দূরে থাকে, 2.5টা টাকা দেবো না, তুমি পারলে আমার কিছু করে নিও। আপনি তার থ্রেটটা দেখছেন কেমন, যে 2.5 লক্ষ টাকা এলাকায় কাজ করতে হলে ভাবা যায়। এখন আমি ওসি সাহেবের সাথে কথা বললাম, বললো তার নামে ধরেন সুনির্দিষ্ট কোনো মামলা নাই, কেউ মামলা করতে সাহস পায় না। অবস্থাটা কি? আপনি মামলা করতে সাহস পায় না। হ্যাঁ, তাকে তো সবাই চেনে, তার এলাকার, তার গ্রামের মানুষ সবাই জানে তাকে মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত সবাই জানে, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায়নি, তার বিরুদ্ধে কোনো মামলা নাই। এবং অবাক হয়ে গেলাম। এবং আমরা শুনেছি যে সে নাকি আপনার রিটনের সাথে খুব ভালো সম্পর্ক, সে নাকি দদুর সাহেব আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে খুব ভালো সম্পর্ক। সেখানে এসে সে প্রতিনিয়ত, মানে সবার আগে, মানে যদি সভা থাকে 6টায়, সে 5টায় এসে বসে থাকে। ভাবা যায়? বলেন দিদি, সে এতটাই চামচামি করে। তারপরেও তাকে আমরা শনাক্ত করতে পারছি না। অতি সাহেব বলছেন, আপনি বললেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগই নাই, আমি কি করতে পারি? হ্যাঁ, আমি রিপোর্টিং এর জন্য আমি জিজ্ঞাসা করছি যে দেখি তার মামলার সংখ্যা কত।
ওসি সাহেব আমি ফোন করে আমি বলি, মামলা কত আছে সোহেলের নামে? কই যে ভাই একটাও না। একটাও না। বললাম, বলেন কি? এবং কতখানি নির্লজ্জ হলে এটা পারে দেখেন, সে ফরিদপুরে এটা যেটা ভাইরাল হলো তাকে মারপিট করছে জি। এবং সে 1 লক্ষ টাকা সেখানে মানে ইয়ে করে ইয়ে দিয়ে তাকে ছাড় নিয়ে আসছে আর কি। এবং সে এসে এখানে আবার মেহেরপুরে এসে আবার প্রেস কনফারেন্স করছে যে আমাকে মিথ্যাভাবে আমাকে হয়রানি করেছে, আমাকে হ্যারাস করেছে। কি আশ্চর্য! আবার সেই কি একটা পড়ছে বুঝছেন, হ্যাঁ। সেই তার লেখা কি কাল লেখা, সে রিডিংটাও পড়তে পারে না সে। এই যোগ্যতার একটা মানুষ, সে এই পরিমাণ অর্থনীতি, এই মেজাজের অর্থনীতি সে চর্চা করে। এবং সে একটা পদ ইয়ে করেছে আর কি, দখল করে আছে। হ্যাঁ, সৈনিক লীগের সভাপতি, সে সৈনিক লীগের সভাপতি। বিশাল ব্যাপার। তো এখন আমরা এই জন্যই বলছি যে আসলে এই অবস্থার আসলে এর রাজনীতির মূলত শুদ্ধি অভিযান, মানে টোটাল রাজনীতি, যে জনগণ তো রাজনীতিকে আর পছন্দই করছে না সেই অর্থে, তাই না? এই সমস্ত কারণেই তো করছে না। জনগণের পাশে থেকে বিষয়ে আরেকটা অভিযোগ আমাদের আসছে, গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন যে কমিটিগুলো হয়েছে, সেই কমিটিতে সভাপতি, সেক্রেটারি, তারপরে আমাদের সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, এই পদগুলো দেওয়ার জন্য তাদের কাছ থেকে 10,000, 15,000, 20,000 টাকা নিয়েছে। সে বলেছে তোমার ওখানে ইউনিয়ন কমিটি আমি করে দেবো, তোমাকে সভাপতি করবো, তোমাকে সেক্রেটারি করবো, তুমি আমাকে এত টাকা। পদ বিক্রি করছে। এবং এইভাবে প্রত্যেকটা ইউনিয়নের সে কমিটি গঠন করছে। এইটা আমরা গাংনী থেকে আমরা শুনলাম। অথচ বঙ্গবন্ধু সৈনিক লীগ কোন আওয়ামী লীগের কোন সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে পড়ে না। এটা একটা ভুইফোর সংগঠন। তাহলে এর দায় আপনি বলেন, আওয়ামী লীগের মূল নেতৃবৃন্দ, এই জেলাতে যারা নেতৃবৃন্দ আছেন, আমি সব বাংলাদেশের সব জায়গার কথাই বলছি, তো তাহলে আমার জেলার নেতৃবৃন্দকে আসলে এই সমস্ত দায় নেবেন না ওনারা? দায়িত্ব নিতেই হবে। এই যে আমরা দেখছি ইদানিং তৈরি হচ্ছে প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, এই শেখ রাসেল লীগ, অমুক লীগ, এইগুলো এই যে ভুইফুর যে সংগঠনগুলো তৈরি করছে, যেটা আওয়ামী লীগের কোনো অঙ্গ সহযোগী সংগঠনের দিতে পড়ে না। তারা এইভাবে তারা কমিটি গঠন করছে, আর এই কমিটিগুলো কে বা কারা অনুমোদন দিচ্ছে আল্লাহ জানে। তারা একটা কমিটি ফর্ম করে, যে জেলাতে কে স্বাক্ষর করে আল্লাহ জানে, ওরা এসে বলে যে ভাই আমি এটা অনুমোদন নিয়ে আসলাম, আমার সৈনিক লীগ, আমার মৎস্য লীগ, আমার অমুক লীগ, আমরা অনুমোদন নিয়ে আসলাম। আশ্চর্য ব্যাপার যে আসলে এত সিস্টার অর্গানাইজেশন, তাদের তো সুনির্দিষ্ট কিছু অর্গানাইজেশন আছে, এর বাইরে এগুলো হচ্ছে কিন্তু কেউ দেখছেন। মানে ওনারা ভাবছেন যে আমাদের এই বঙ্গবন্ধুর নামে, এই আওয়ামী লীগের নামে অনেকগুলো সংগঠন হলে আমরা অনেকগুলো মানুষকে একসাথে একত্রিত করতে পারছি, তাদের সহযোগিতা পাচ্ছি আমরা। কিন্তু তারা কারা, তারা কোন সংগঠন থেকে আসলো, তারা কোথা থেকে এসছে? এমনও তো হতে পারে যে তারা উগ্রপন্থীর কোনো মানুষ, জামাত শিবিরের কোনো অঙ্গ সংগঠনের মানুষ, তারা এখানে অনুপ্রবেশ করছে দলে। এটা তাদের ভাবার কোনো ইয়ে নেই, কিন্তু তারা এগুলো দেখে না। আমি তো বলবো যে এই মাদক ব্যবসায়ী, সে তো নিজেকে এটা আড়াল করার জন্য সে পদে ঢুকছে। এবং আমার মনে হয় যে মেহেরপুর জেলা সৈনিক লীগের সভাপতি হওয়ার জন্য সে কে বা কাউকে অনেক টাকা দিয়ে সেই করেছে মেহেরপুরে। তা নাহলে কুতুবপুর থেকে এসে মেহেরপুরের সভাপতির পদ নেওয়া তো সহজ না। বাড়িও গ্রামে, ওই বাবুরপাড়া গ্রামে। তাহলে তাকে মেহেরপুর শহরে এসে সৈনিক থেকে সভাপতি হতে হয়েছে, নিঃসন্দেহে তাকে টাকা দিয়ে করতে হয়েছে। এবং দেখেন, এই ঘটনার পরে এই যে নিউজটা হলো, তাকে নিয়ে ভিডিও ভাইরাল হলো, ধরা পড়লো মাদকের ইয়েতে, এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো স্টেটমেন্ট নাই তার, এই আওয়ামী লীগ নেতৃবৃন্দের বা কোনো ধরনের মানে এর সাথে মানে তাকে যে দল থেকে বহিষ্কার করতে হবে, তাকে দেখে একটা কোনো ধরনের কোনো কিছু নেই। দুঃখজনক ভাই, আমরা একদমই সময় শেষ করে ফেলেছি। দুঃখজনক। আমরা কোথায় বসবাস করছি আমরা আসলে? আমি আজকের এই আলোচনা মোটামুটি এখানে শেষ করছি। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অলরাম ভাইয়ের সাথে, শুনছিলেন কয়েকটি বিষয় নিয়ে কথা বললাম। তার মধ্যে সত্যিকার অর্থে আমাদের সর্বশেষ আলোচনার যে আসলে উপসংহার, সেটাও যেমন শুরুটা ছিল করোনা এবং শেষটাও কিন্তু করোনা। এই করোনা মোকাবেলা ছাড়া আমাদের কিন্তু আসলে কোনো গত্যন্তর নেই, এবং এটা কিন্তু কোনো একক ভিত্তিতে মোকাবেলা করা সম্ভব না। অবশ্যই আমাদের যাপিত জীবনে আমাদের রুটি রুজির প্রশ্ন আছে, নানান বিষয় আছে, অসুখ বিসুখ আছে, যেখানে আমাদেরকে বাইরে বেরোতেই হবে। প্রয়োজন ছাড়া বেরোবেন না। যদি প্রয়োজনে বেরোতেই হয়, মাস্কটা ব্যবহার করেন, মাঝে মধ্যেই অন্তত কিছুক্ষণ পরপর হাত সাবান দিয়ে ধুন। আমরা যাই করি না কেন, বেঁচে থাকার পরে, তো বেঁচে থাকার পরেই আসলে। তো সকলে ভালো থাকবেন। আমরা এই 7:30টার সময় প্রতিদিন এই মুক্ত কথা অথবা সংবাদ বিশ্লেষণ নিয়ে
আমরা অনুষ্ঠান করব। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমাদের এটা প্রতিদিনই, শুধু শুক্রবার বাদে সন্ধ্যা 7:30টায় আমরা এই মুক্ত কথা বা সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।